নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে দশা বিচার করবেন কিভাবে। দশা বিচার করার যে দশা চলে মানুষের, সেই দশা কীরকমভাবে বিচার করা হয় সেটাই আপনাদের আজকে বলবো। দশা বিচার দ্বারা সময় জানা যায়, দশা বিচার দ্বারা কোন সময়ে কি ঘটবে সেগুলো জানা যায়। তো যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে প্রফেশনে বসতে চান বা নতুন নতুন প্রফেশনে বসেছেন, সেই সব ব্যক্তি বা যারা জ্যোতিষ কুণ্ডলী, নিজের কুণ্ডলী নিজে দেখতে চান, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকার হবে এবং তাদের সুবিধা হবে যে দশা বিচার কীরকমভাবে করতে হয় সেটাও তাদের পক্ষে এই ভিডিও দেখলে বা এই ভিডিও থেকে যদি শিক্ষা লাভ করে তাহলে তাদের পক্ষে সুবিধা হবে কোনো কিছুর বিচারের ক্ষেত্রে। তো দশা বিচার হচ্ছে সময় বের করার, দশা বিচার দ্বারা কোন সময়ে কি হবে সব জানা যাবে। তা আজকে আপনাদের বলবো যে দশা বিচার কিভাবে করতে হয় এবং কোন গ্রহ কোথায় থাকলে তার দশা কেমন হয়। আজকে জানাবো সপ্তম পতির দশা। সপ্তম পতির দশায় জাতকের কীরকম ফলাফল দিতে পারে, জাতক বা জাতিকা যেই হোক তার কীরকম ফলাফল দিতে পারে। আজকে ধরুন লগ্ন হচ্ছে তুলা লগ্ন, তাহলে তার সপ্তম পতি হবে মঙ্গল। এই সপ্তম পতি দশা আপনার কীরকম যেতে পারে, আপনার বা যার সপ্তম পতির দশা চলবে সেই সময় তার কীরকম হবে। সপ্তম পতির দশা, এই সপ্তম পতি দশায় কিন্তু জাতকের বিবাহ হয়। সপ্তম পতি যে কেউ হতে পারে, লগ্ন হিসাবে সপ্তম পতি হয়। যদি মকর লগ্ন হয় সপ্তম পতি চন্দ্র হবে, যদি মেষ লগ্ন হয় সপ্তম পতি তুলা হবে, মীন লগ্ন হলে সপ্তম পতি বুধ হবে, ধনু লগ্ন হলে সপ্তম পতি বুধ হবে, বৃশ্চিক লগ্ন হলে সপ্তম পতি বিষ হবে, সিংহ লগ্ন হলে সপ্তম পতি শনি হবে, কর্কট লগ্ন হলে সপ্তম পতি মকর হবে। যে কেউ হতে পারে সপ্তম পতি। সে সপ্তম পতি যদি আপনার দশা চলে তখন জাতকের কি হবে না, বিবাহ, যাদের বিবাহ হচ্ছে না সেই সময় বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে। পরিবারের মধ্যে নানা উৎসবের সম্ভাবনা হয় এবং জাতকের স্ত্রী এবং জাতিকার স্বামীর স্বাস্থ্য লাভ হয়। এবং ষষ্ঠপতি, আর এই ধরুন ষষ্ঠপতি আর সপ্তমপতি যদি একই গ্রহ হয় তাহলে কি হয় না, তাহার দশা শুভ হয়। ধরুন ষষ্ঠপতি আর ধরুন এই ষষ্ঠপতি আর সপ্তমপতি ষষ্ঠপতি এক গ্রহ হয় তাহলে এই ঘটনাগুলো ঘটতে পারে। তাই সপ্তমপতির দশা যখন চালু হয়, যাদের বিবাহ হচ্ছে না সেই সময় বিবাহ হওয়ার কিন্তু ভালো সম্ভাবনা থাকে। সপ্তমপতি কেন্দ্রে বলতে সপ্তমে যদি থাকে, সপ্তম একটা কেন্দ্র, ধরুন মঙ্গল সপ্তমেই রইল, মঙ্গলের ঘরে কেন্দ্রে থাকে, তাহলে কি হইবে না, তাহার দশায় জাতক জাতিকার দাম্পত্য সুখ লাভ হবে এবং যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হবে। এবং সপ্তমপতি ধরুন বুধ হলো, বুধ হয়ে যদি বলবান হয়ে, সপ্তমপতি বুধ যদি বলবান হয়, ধরুন লগ্ন হলো ধনু, সপ্তমপতি বুধ যদি বুধের ঘরে থাকে তাহলে কি হবে, জাতকের ব্যবসায় কিন্তু সাফল্য লাভ হবে, ব্যবসা কিন্তু জাতকের ভালো হবে। এবার সপ্তমপতি, এখানে বুধ দিয়ে একটা উদাহরণ দেখালাম, আর সপ্তমপতি মঙ্গল যদি উচ্চস্থ হয়, যে কেন্দ্র থাকে, তাহলেও কিন্তু জাতক বা জাতিকার
যে বৈবাহিক সমস্যা হোক, সাংসারিক সমস্যা হোক, স্বামী স্ত্রী যে সমস্যা, সেই সব সমস্যা কিন্তু জাতকের বা জাতিকার জীবনে ঘটবে না। সেই জায়গা থেকে জাতক বা জাতিকা শুভ ফল দেবে। যারা ব্যবসা করেন তাদের সপ্তমপতি যদি উচ্চস্থ হয় তাহলে তাদের ব্যবসায় কিন্তু সাফল্য লাভ হবে এবং ব্যবসা খুব ভালোভাবে চলবে বা ব্যবসায় উন্নতি হবে। এবার সপ্তমপতি যদি দুর্বল হয়, ধরুন সপ্তমপতি মঙ্গল এখানে রইল, এখানে মঙ্গল দুর্বল, যদিও কেন্দ্রে রয়েছে কিন্তু দুর্বল, তাহলে কি হবে? সপ্তমপতি মঙ্গল দুর্বল হলে জাতকের পারিবারিক কলহ, পরিজন হইতে শোকলাভ, দাম্পত্য কলহ, মামলা মোকদ্দমা, ব্যবসায় বা অংশীদারি ব্যবসায় জাতকের ক্ষতি হয় এবং অংশীদার যে থাকবে তার সঙ্গে নানা রকম বিবাদ সৃষ্টি হয়। বা সপ্তমে যদি শুভ গ্রহ থাকে, ধরুন এই সপ্তমে শুভ গ্রহ বলতে এখানে বৃহস্পতি, সপ্তমে যদি বৃহস্পতি, শুক্র এরা অবস্থান করে তাহলে সপ্তমপতির দশায়, সেই শুভ গ্রহের অন্তর্দশায় জাতকের কিন্তু বিবাহ হবে। এবার সপ্তমপতি যদি রাজ্যকারক গ্রহের সঙ্গে সংযোগ করে, সপ্তমপতি দশমে, আর দশমপতি যদি সপ্তমে থাকে তাহলে যে রাজযোগ হয় তার ফলে কি হবে না, জাতক জাতিকার যেই হোক তার গৃহে ধন সমাগম হবে এবং যশলাভ বা যশ বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে এবং যারা ব্যবসা করতেন তাদের ব্যবসার মাধ্যমে প্রচুর উন্নতি লাভ হবে। তো সপ্তমপতির দশা সবার নাও পেতে পারে, তাই বলে কি তাদের বিবাহ হবে না? তাকে বলে কি ব্যবসা চলবে না? অবশ্যই চলবে, কারণ সপ্তমপতির দশা জীবনে নাও আসতে পারে। আবার সপ্তমপতি কিন্তু আবার মারক গ্রহ, মানে সপ্তম থেকে বিবাহ বা সপ্তমকে জ্যোতিষশাস্ত্রে মারক বলে। কেন মারক বলে? তার কারণ হচ্ছে বিবাহ করলে যে ক্ষমতা হ্রাস পায় মানুষের, সেই জন্যে তার ফলে শারীরিক যে তোমার ক্ষতি হয়, সেই জন্য জাতকের জীবনে আয়ু কমে আস্তে আস্তে বা ক্ষতির সম্ভাবনা হয় বলে এটাকে জাতক বা জাতিকা কে এই সপ্তমকে মারক গ্রহ বলা হয়। এই দশায় অনেক সময় যদি সপ্তমপতি শুভ না থাকে, অশুভ হয়, তাহলে এই দশায় কিন্তু যদি মৃত্যু যোগ থাকে, অল্প আয়ু যাদের, তাদের কিন্তু মৃত্যু হতে পারে এবং যাদের দীর্ঘায়ু তাদের নানা রকম অসুখ বিসুখের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সপ্তমপতি সবসময় যে আপনার জীবনের দশা হবে আসবে তা তো নয়। তো সপ্তমপতি দেখা গেল পঞ্চমপতির দশা চলছে, পঞ্চমপতির দশার সঙ্গে সপ্তমপতি অন্তর্দশা চলছে, তখন কিন্তু আপনার বিবাহ হতে পারে। কিংবা নবমপতির দশা চলছে, নবমপতির সঙ্গে সপ্তমপতি দশা অন্তর্দশা চলছে, তখন বিবাহ হতে পারে। আবার কি হচ্ছে, সপ্তমে যেই গ্রহ অবস্থান করবে সেই গ্রহের দশার সঙ্গে সপ্তমপতির যখন অন্তর্দশা চলবে তখন জাতক বা জাতিকার বিবাহ হতে পারে। তা সপ্তমপতি জাতকের কীরকমভাবে বিচার করবেন আপনাদের সেটা বললাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে বা জ্যোতিষ শিখতে হলে বা কোনো কিছু জানতে হলে, জ্যোতিষ সম্বন্ধে জানতে হলে অবশ্যই এই নম্বরে কল করবেন। মানে যে কোনো সমস্যা বলতে অর্থনৈতিক, পারিবারিক, বিবাহ, শিক্ষা, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, বাচ্চারা পড়াশোনা করছে না, মনোযোগ নেই, কিংবা গৃহে অশান্তি, স্বামী স্ত্রীর যে অশান্তি বা ডিভোর্স, সেই সব ক্ষেত্রে মানে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে বা সঠিক রত্ন দ্বারা স্বল্প মূল্যে প্রতিকার করে থাকি
কারণ অনেক রত্ন দিলেই যে আপনার জীবন পাল্টে যাবে তা কিন্তু নয়। জীবনে যা ঘটার তাই ঘটবে, সেটা কেউ পাল্টাতে পারবে না। জ্যোতিষরা এই রেমেডি দিয়ে তার কিছুটা হাল নিবারণের চেষ্টা করে, বা যে বাধা বিপত্তিগুলো আসে সেগুলো যাতে মানুষের জীবনে কম হয়, অনুপাতে কমে, সেই জন্যে জ্যোতিষীরা নানা রকম রেমেডি দিয়ে তার ব্যবস্থা করে। এবার কেউ যদি মনে করে যে রেমেডি নিয়ে আমি বড়লোক হয়ে যাব বা রেমেডি নিয়ে আমার সব কাজ সম্পন্ন হয়ে যাবে, তা কিন্তু নয়। আপনার ভাগ্যে যা আছে আপনি সেটা পাবেনই, এবং যদি ভাগ্যে না থাকে আপনি হাজারো চেষ্টা করুন বা হাজারো রেমেডি নিন, কিন্তু আপনার পক্ষে সেই জিনিস পাওয়া সম্ভব নয়। তাহলে পৃথিবীতে সবাই যদি এই স্টোন নিয়ে বা অন্য অন্য যে সব মন্ত্র হোক বা তাবিজ কবচ হোক যজ্ঞ হোক করে যদি সব কিছু পাওয়া যেত, তাহলে সবাই সেই ব্যবস্থাই করত। কেউ গরিব থাকতো না, কেউ অশিক্ষিত থাকতো না, কেউ না খেতে পেয়ে মরতো না। কারণ জ্যোতিষ হচ্ছে এমনই একটা জায়গা, এখান থেকে মানুষের ভালো মন্দ বলা যায়, কিন্তু সেই ভালো মন্দকে ভালোতে পরিণত করা যায় না, বা ভালোকে মন্দতেও পরিণত করা যায় না। তার কারণ ঈশ্বরের দেওয়া জিনিস মানুষের পক্ষে পাল্টানো সম্ভব নয়। আপনি যদি মনে করেন আপনার ভাগ্যে যদি ভালো থাকে, আপনার ভালোই হবে, খারাপ কোনো দিন হবে না। কোনো দিন বলতে যখন আপনার ভালো সময় যাবে তখন ভালো হবে। আবার কেউ দেখা গেলো ভালো ছিল, হঠাৎ তার সময় খারাপ হলো, তখন তার জীবনে নানা রকম অসুবিধা নেমে আসলো। এগুলো প্রতিটা মানুষের জীবনে কম বেশি হয়। কারোটা বোঝা যায়, বড় লোকদের যে আছে হয়তো তারা অর্থের জন্য সেটাকে বুঝতে দেয় না, কিন্তু অশান্তি বা অন্য অন্য যে পরিস্থিতি, সেটা আমরা যে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত লোকেরা, সেটা আমাদের ঘরে আমরা ব্যাপারটা বেশি বুঝতে পারি বা লোকেও জানতে পারে। কিন্তু আপনার ওই বড়লোক বা উচ্চ বড়লোক এই শব্দের ভেতরের ব্যাপারটা আপনি আমি জানা সম্ভব নয়। সেই জন্যই বলছি, সে যত বড়লোক হোক আবার যতই গরিব হোক, তার যদি ভালো মানে থাকার যে ভগবান যে দিয়েছে, সেটা যদি সে অনেকে অল্প পয়সা রোজগার করেও ভালো আছে, আবার অনেকে বেশি পয়সা রোজগার করেও কিন্তু সুখে নেই। সেটা সময় বলে, সময় অনুযায়ী সমস্ত কিছু ঘটে। এবার আপনি যদি মনে করেন যে আমার ভাগ্য চেঞ্জ করতে পারবে, তাহলে কিন্তু কোনো জ্যোতিষী বা কারো পক্ষে ভাগ্য চেঞ্জ করা সম্ভব নয়। কারণ ভগবান যা দিয়েছে আপনি সেটাই পাবেন। আজকে এই পর্যন্তই। যেতে যেতে আর একবার বলছি, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আমি যে কোনো একটা বিষয়ের উপর সম্পূর্ণ বিনামূল্যে প্রেডিকশন দিয়ে থাকি। নমস্কার।